ঘুমোসনি? শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বাইরে গিয়েছিলি? না তো। দরজা খোলা কেন? বন্ধ করতে মনে ছিল না। সর্বনাশ, আমাদের বাড়ির যা অবস্থা, যে কোনো দিক দিয়ে চোর ঢুকে যেতে পারে। কম্পিউটারটা যদি চুরি হয়ে যেত? আর এমন হবে না। হ্যাঁ, আর কখনো যেন এরকম না হয়। তুই তো কম্পিউটার অন করিসনি, কি করছিলি? কম্পিউটারটায় হাত বুলাচ্ছিলাম। মনে হচ্ছিল বাবাকে ছুঁয়ে দিচ্ছি। আপা, তোর মনে আছে আমার কম্পিউটারের খুব শখ ছিল দেখে বাবা কোথা থেকে টাকা পয়সা ধার করে আমার জন্য এই নতুন কম্পিউটারটা এনেছিল? তখন কম্পিউটারের দামও অনেক বেশি ছিল। আমি আর তুই ছিলাম বাবার জান। আমরা দুজন যদি কিছু চাইতাম, কষ্ট করে হলেও বাবা সেটা এনে দিতেন। এটা বোঝার পর থেকে আমি আমার কোনো শখের কথা বাবাকে বলতাম না। তাহলে তো আমার কম্পিউটারের শখটা করা ঠিক হয়নি। এজন্য বাবাকে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছিল। এসব ভেবে মন খারাপ করিস না। দরজা বন্ধ করে শুয়ে পড়। আপা, কি? বাবা অনেক মরে গেল কেন? আপনিও যদি এত কান্নাকাটি করেন, তাহলে সুমি আর ওমেকে সামলাবে কে? এভাবে ভেঙে পড়াটা ঠিক হচ্ছে না। এই ছবিটা তার খুব প্রিয় ছিল। প্রায় এই ছবির দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন, আমার জীবনের সবচেয়ে বড় অহংকার, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। এসব কথা এখন থাক। সারাটা জীবনই তাকে যুদ্ধ করে যেতে হলো। আজকালকার দিনে এত সৎ মানুষ হয় না। জীবনে অনেক সুযোগ পেয়েছে, কিন্তু কোনোদিন কোনো সুযোগ নেয়নি। যদি নিত, তাহলে আমাদের অবস্থা আজ অন্যরকম হতো। এই অবস্থায় আমাদের ফেলে রেখে প্রায় বিনা চিকিৎসায়। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তারপরেও বলি, আপনি শক্ত না হলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। কি করে শক্ত হব বাবা? আমার অবস্থাটা একটু ভাবো। সুমির সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ের ডেট পড়ে গেছে। এই অবস্থায় আমি মেয়েটার বিয়ে দেব কি করে? ওসব পরে ভাববেন, সময় আছে। কি বা সময় আছে?
2 মাস 2.5 মাস থাকার মধ্যে আছে তো ওই একটি বাড়ি, 2 পয়সা সাহায্য করার কেউ নেই। অবস্থাটা আমি বুঝি। সান্ত্বনা দেওয়া ছাড়া আমারই বা কি করার আছে? পড়াশোনা শেষ করে বছর দিয়ে হলো চাকরিতে ঢুকেছি। আমরাও মধ্যবিত্ত, ফ্যামিলির অবস্থা ভালো না। না না বাবা, আমি তোমাকে কিছু করতে বলছি না। আমার মেয়ের সৌভাগ্য যে তোমার মতো ছেলের সাথে বিয়ে হচ্ছে। আপনাদেরকে আমার খুব ভালো লেগেছে। তাছাড়া আমি একজন মুক্তিযোদ্ধার মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। এই ব্যাপারটাকে আমি খুব সম্মানের মনে করছি। তোমার তো চাটা খাওয়া হলো না বাবা, ঠান্ডা হয়ে গেছে। বুয়াকে বলি গরম করে দিতে। দরকার নেই, ব্যস্ত হবেন না আপনি। আমি এখন চা খাবো না, আমি বরং সুমির সঙ্গে একটু দেখা করি। যাও বাবা, মেয়েটাকে একটু সান্ত্বনা দাও, দিন রাত কান্নাকাটি করছে। যাও। আম্মা, বাজার করতে হইব, ঘরে কিছু নাই, ফ্রিজও খালি। ডিম রান্না করো। ডিমই বা পামু কই, একটাও নাই। তাহলে কটা ডিম নিয়ে এসো। ডিম দিয়ে কাম কি? টাকা দেন, বাজার করে লইহি। ডিমই নিয়ে এসো। আচ্ছা আম্মা, একটা কথা কইতে চাইছিলাম। তোমার বেতনের কথা তো? 3 মাস ধরে দেন না। আমার একটা পোলা মার কাছে থাকে, স্কুলে পড়ে। 3 মাস ধরে তার কোনো খরচ পাঠাইতে পারি না। বুয়া, আর কটা দিন দেরি করো। আচ্ছা আম্মা। কি করি বলতো, ঘরে তো বাজার করার টাকাটা পর্যন্ত নেই। তুমি এত নার্ভাস হও না তোমা, একটা কিছু ব্যবস্থা হবেই। কি ব্যবস্থা যে হবে সেটাই তো বুঝতে পারছি না। 2-4টা দিন যাক, তারপর একটু ভেবে। এই 2-4টে দিনই বা কি করে চলবো? সামান্য যা গহনাগাটি ছিল সে তো আগেই গেছে। এখন তোদের নিয়ে হয়তো না খেয়েই মরতে হবে।
মা, একটা কথা বলবো, মানে তুমি আবার রাগ করবে না তো? আমি কম্পিউটার টাইপিংটা খুব ভালো শিখেছি, ইচ্ছে করলে যে কোনো একটা জায়গায় কাজ পাবো। তোর তো মাস ছাড়েক পরে পরীক্ষা। মা, আমি পার্ট টাইম করব, কোনো অসুবিধা হবে না। ওই কাজ করেও আমি 1,500-2,000 টাকা রোজগার করতে পারবো, তুমি দেখো। ওহ, কপাল আমার, সামনে ছেলেটার পরীক্ষা, আর সেই ছেলেকে আমার রোজগারের চিন্তা করতে হচ্ছে। না বাবা, তুই মন দিয়ে ভালো করে পড়াশোনা কর, ভালো করে পরীক্ষা দে, যা করতে হয় আমি করবো বাবা, আমি করবো। কি রে, হুট করে কোথায় গেলি? আমাকে তো বলেও গেলি না। এই আমার এক বান্ধবীর বাসায়। তুমি বললে না ঘরে কোনো টাকা পয়সা নেই, তাই। ধার আনতে গেলি? না মানে ও ফোন করলো তো, কথায় কথায় বলে ফেললাম তোর কাছে কিছু টাকা হবে। বান্ধবীর নাম কি? মুনা। ওর কাছে বললাম যে তোর কাছে 1,000-5,000 টাকা হবে। 5 হয়নি মা, 4.5 হয়েছে, তাই দিয়ে দিল। নাও, বুয়ার বেতনটা আর বাজার টাজার কিছু একটা। তোর গলার চেনটা কোথায়? পড়ে যাসনি? না, পড়ে যায়নি। যা ছিনতাই টিনতাই হয় রাস্তায়। কোথায় রেখেছিস বের কর। তুমি হঠাৎ আমার চেন নিয়ে পড়লে কেন? পরে বের করব, তুমি এখন যাও তো মা। কেন অযথা মিথ্যা কথা বলছিস তুই শুনি? যা বোঝার তা আমি বুঝে গেছি। চেনটা বিক্রি করে এই টাকাটা তুই এনেছিস। হ্যাঁ মা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এরপরে আর কি বিক্রি করবি মা? এসব ভেবে এখন আর কি লাভ? আমার খুব খিদে পেয়েছে মা। বুয়াকে বলো খাবার রেডি করতে। মারে, বুয়া। যে আম্মা, এই নাও তোমার 3 মাসের বেতনের টাকা। এখন আপনার কাছে রাখেন, আমার হাতে কাম করতেছি। কাজটা দেখে আমার কথা শোনো। এটা রাখো। আচ্ছা নিলাম, এইবার কোন কি করবেন? এই মাসে এখনো তো অনেকদিন বাকি আছে, তুমি এখন থেকে একটা কাজ খুঁজতে শুরু করো বুয়া। কেন আমার কাম থেকে বাদ দিয়ে দিলেন নাকি? আমি কি কাম খারাপ করি? না না বুয়া, কাজ তুমি খুব ভালোই করো, কিন্তু এখন আমাদের পক্ষে মানুষ রাখা সম্ভব না বুয়া। মাসে 300 টাকা বেতন আমরা এখন কোত্থেকে পাবো? না পারলে দিবেন না? কিন্তু তাহলে তোমার চলবে কি করে? আল্লাহ চালাই নিব। এই 900 টাকা পাঠাই দিয়ে মায়ের কমো আর দিতে পারুম না। যেমনে পারো আমার পোলা মানুষ করো, না পারলে এতিমখানে পাঠাই দাও। তুমি আমাদের জন্য এত ক্ষতি কেন করবে? আপনাকে আমার খুব ভালো লাগে আম্মা, এলিগে এই বাড়ি ছেড়ে যাইতে চাই না। ভালো লাগার একটা দাম আছে না আম্মা? কিন্তু আমাদের অবস্থা তো দেখছো বুয়া, একদিন বাজার হয় তো একদিন বাজার হয় না। আমার সব কথা শুনে রাখেন আম্মা, আপনারা যদি খান আমিও খামু, আপনারা যদি না খেয়ে থাকেন আমিও না খেয়ে থাকুন। আপনি এত ভাঙ্গে পড়ছেন কেন আম্মা? বিপদে পড়া তো ভালো, মানুষের জন্য আল্লাহ পাকের দরবার থেকে ফেরেশতা নাইমে আসে, আইসা মানুষের পাশে দাঁড়ায়, আপনাকে পাশেও দাঁড়াইবো।
প্রথমে ক্যাব থেকে ইয়েলো ক্যাব থেকে আমার লাগেজগুলো নামান, তারপর একটা রুম দিন, ডাবল রুম। না না, দুজনে শোয়ার মতো এক বিছানার রুম নয়, সিঙ্গেল বেড আলা ডাবল রুম। একা একা থাকতে আমার একটু বোর লাগে। দুটো সিঙ্গেল বেড থাকবে, মাঝখানে থাকবে স্পেস, এরকম একটা রুম। রাতের অর্ধেকটা থাকবে এক বিছানায়, বাকি অর্ধেকটা থাকবে আরেক বিছানায়। সংক্ষেপে এই হচ্ছে আমি। এসি না নন এসি? অফকোর্স এসি রুম। শুনুন, আমি নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্কটা হচ্ছে গরমের সময় প্রচন্ড গরম, আর শীতের সময় বেশি না, ডিরেক্ট বরফ। বাংলাদেশে আমি অনেকদিন থাকবো। আচ্ছা, আপনি এই ম্যাথমেটিক্সে কেমন, মানে অঙ্কে কেমন? জি। জি মানে বাংলাদেশে আমি 2.5 মাস থাকবো। আচ্ছা বলুন তো, 2.5 মাসে কতদিন হয়? আচ্ছা ঠিক আছে, আমি বলছি 75 ডেজ, 75 দিন। এই হোটেলটা আমার পছন্দ হয়েছে। এই 75 দিন আমি এখানে থাকবো। যেটা আমার পছন্দ হয় সেটা শেষ পর্যন্ত আমি দেখে থাকি। সংক্ষেপে এই হচ্ছে আমি। ওকে স্যার। 414। আচ্ছা, আপনি ওই লাগেজগুলো রুমে পাঠিয়ে দিন। নে হঠাৎ চা? বিকেলে মাঝে মাঝে তোর বাবা চা খেতেন, আমার হাতের চা। আজ মনে হলো ওরকম এক কাপ চা তোর জন্য বানাই। নিজের জন্য বানালেও পারতে। আমরা সবাই বসে আছি, আর মা কি করছে? কি জানো বিস্মিত আছে, কি খুঁজছে? তা তো জানি না। আচ্ছা, ডেকে আনছি। আমিও যাই, দেখি কি খুঁজছে। আমার যে বাদ বাড়তে বলেন। ঢেকে রাখো, একটু পরে খাচ্ছি। কি হয়েছে মা? কি খুঁজছো? সর্বনাশ হয়ে গেছে, বাড়ির দলিল খুঁজে পাচ্ছি না। বলো কি? একটা ফাইলে সব গোছানো ছিল, সেই ফাইলটাই তো খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজেছো? ভালো করে খুঁজবো মানে? এর চেয়ে ভালো করে কি করে খুঁজবো? আমি ঠিক জানি ফাইলটা ওই আলমারির মধ্যেই ছিল। তুমি লাস্ট কবে দেখেছো? তা বলতে পারবো না, তোর বাবাই তো সব গোছগাছ করে রাখতো, আমি কোনোদিন ফাইল ধরিনি। একদিন ফাইল খুলে তোর বাবা দলিলটা আমায় বুঝিয়ে দিয়েছিল। এখন কি হবে? দলিল না পেলে খুব বিপদ হবে। কাগজপত্র ছাড়া তো বাড়ির কোনো দামই হবে না।
মা, দলিলপত্র হারিয়ে গেলে সেগুলো জোগাড় করার নিশ্চয়ই কোনো ব্যবস্থা আছে। তা আছে, তার জন্য ছুটি আছে, টাকা পয়সা খরচের ব্যাপার আছে। আমার খুব অস্থির লাগছে। উহ, কি হলো? মা, মা অস্থির হয়ে কোনো লাভ নেই মা। তুমি শোনো, ফাইল কোথায় যাবে? ফাইল ঘরেই আছে। হ্যাঁ। তুমি এখন খেতে চলো, না, সকালে উঠে একবার খুঁজো, দেখবে পেয়ে যাবে। না, আসো না মা, চলো। আসো, চলো মা। খেতে চলো। না রে আমার, উহ, কি হলো? মা, শুটকি পড়তে হবে? জি, এত অবাক হচ্ছেন কেন? মানুষজন শুটকি পড়তে খায় না? লোটটা শুটকি, চাপা শুটকি, ঘনা মাছের শুটকি, কি এগুলোর নাম শোনেননি? আপনি কি ভাই আজারবাইজানে থাকেন না বাংলাদেশে থাকেন? আমার জন্ম আমেরিকাতে, বাংলাদেশে প্রথম এসেছি, তাও তো মিনিমাম 3টা শুটকির নাম জানি। কি বলছেন? আপনাদের এই হোটেলে শুটকি সার্ভ করে না? এরকম লাট সাহেবের হোটেলে তো আমি থাকতে পারবো না ভাই। আপনি একটা কাজ করুন, রিসেপশনে লাইনটা লাগিয়ে দিন, আর আমার রুমের যা যা বিল এসছে সেটা নিয়ে কাগজটা পাঠিয়ে দিন। আর একটা কাজ করবেন, এই শহরের সবচেয়ে বড় হোটেলে আমার জন্য একটা সিট বুক করুন। বুঝতে পেরেছেন? বাংলাদেশে এসছি, বাংলাদেশের সব ধরনের টুকিটাকি খাবার খাবো। সংক্ষেপে এই হচ্ছে আমি। হ্যাঁ, কি বললেন? সরি? না না, আরো বিনয়ীভাবে সরি বলুন, 3বার বলুন, সরি সরি সরি। ওকে, দ্যাটস গুড। কি শুটকি অ্যারেঞ্জ করেছেন? ওকে, পাঠিয়ে দিন। থ্যাংক ইউ। মা, বাড়ির দলিল বাবা অন্য কোথাও রেখে আসেনি তো? কোথায় রেখে আসবেন? না, মানে মনে করো যে দলিল রেখে কারো কাছ থেকে টাকা পয়সা আনেনি তো? না না, প্রশ্নই ওঠে না। তোমার বাবা আমাকে জিজ্ঞেস না করে কোনোদিন কিছু করেননি। তেমন কিছু হলে আমাকে অবশ্যই বলতেন, আমি জানতাম। কিন্তু গত বছর যখন বাবার দোকান উঠে গেল, কিছু ধার দেনা ছিল বাবার। হঠাৎ করে অমিকে কম্পিউটার কিনে দিল, তারও আগে টেলিফোন আনলো। কিন্তু এসব কাজের জন্য বাড়ির দলিল রেখে টাকা আনবেন কেন? দোকান ভালো চলছিল, ভালো রোজগারও তিনি করতেন। আমার তা মনে হয় না। হুম? গত বছর দোকান উঠে যাওয়ার পর হঠাৎ হঠাৎ বাবা কোত্থেকে যেন কিছু টাকা নিয়ে আসতেন। এসব ছিল কাজের টাকা, মানে রোজগারের টাকা। ওই পাবলিশারদের সঙ্গে কি কি কাজ করতেন না, বইয়ের প্রুফ দেখেও তো টাকা পেতেন। তুমি কি কখনো বাবাকে জিজ্ঞেস করেছো তার রোজগার কি, টাকা কোত্থেকে আসে? না, তা জিজ্ঞেস করিনি, কিন্তু আমি জানতাম কোনো অসৎ কাজ তিনি কখনো করবেন না। তাছাড়া পুরুষদের রোজগার নিয়ে মেয়েদের না ভাবাই ভালো। কথাটা ঠিক না মা। যাই হোক, দলিল যে বাড়িতে নেই আমি তা বুঝে গেছি। কোথায় আছে, কার কাছে আছে, সেটাই এখন খুঁজে বের করতে হবে। রিসিপশন? জি, শুনুন, আজ আমি এই শহরটা, ঢাকা শহরটা ঘুরে বেড়াবো। আপনাদের হোটেলে একটা কার্ড দিন তো। না না, যদি হারিয়ে যায় তাহলে কার্ডের ঠিকানা দেখে হোটেলে চলে আসবো। নিশ্চয় স্যার। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম স্যার। আচ্ছা শুনুন, এই গ্যান্ডারি এলাকাটা কোন দিকে বলতে পারেন? জানি পুরনো ঢাকায়। হ্যাঁ, কিসে যাব? মানে রিক্সায়, বেবিতে, নাকি ওই ইয়েলো ক্যাবে? যে কোনো কিছু নিয়ে যেতে পারেন স্যার। হেঁটে গেলে? দূর হবে স্যার। কত দূর? 20 কিলোমিটার, 30 কিলোমিটার? শুনুন, ইচ্ছে করলে আমি হেঁটেও যেতে পারি, আবার মার্সিডিজেও যেতে পারি। সংক্ষেপে এই হচ্ছে আমি। স্যার। হ্যাঁ, আর ওই কিচেনে বলে দেবেন আমার যখন বাংলাদেশে ওই টুকেটেকে খাবার খেতে ইচ্ছে করে তখন যেন বানিয়ে পাঠিয়ে দেন। টাকার জন্য চিন্তা করবেন না। স্যার। হ্যাঁ। কি ধরনের আইটেম চাইবেন স্যার? বইচা মাছের চচ্চড়ি। সরি স্যার, বইচা মাছটা চিনলাম না স্যার। খোলসা চেনেন? খোলসা? খোলসার বাচ্চার সংস্করণ হচ্ছে বইচা। না মানে অন্য কোনো প্রজাতিও হতে পারে। স্যার। হ্যাঁ, বলেন বইচা বইচা বইচা। হ্যাঁ,
শুনুন, আমার নাম রিয়াজ হাসান। কখন আমি নো শুনে অভ্যস্ত নই, রাইট? সংক্ষেপে এই হচ্ছে আমি। ওকে বাই। থ্যাংক ইউ স্যার। বুঝেছি না। মা, অন্ধকারে বসে আছো কেন? এমনি তোমার মনের অবস্থাটা আমি বুঝি মা। এখন আর এসব নিয়ে ভেবে কি লাভ? আমার এক বান্ধবীর বাবা আছেন উকিল। দলিলপত্র হারিয়ে গেলে কি করতে হয় ওনার সাথে কথা বলে আমি জেনে নিব। আচ্ছা মা, তুমি হঠাৎ দলিলপত্র খুঁজছিলে কেন? বাড়িটা আমি বিক্রি করে দেব। কি? এছাড়া বাঁচার কোনো পথ নেই শুনি। এই গ্যান্ডেরিয়ার সবচেয়ে কম দামি এলাকাতে আমাদের এই বাড়িটা। 8-9 লাখ টাকার বেশি এ বাড়ির দাম হবে না। এই টাকার মধ্যেই তোর আমি বিয়ে দেব। তারপর? তারপর বাকি টাকাটা ব্যাংকে রেখে দেব। ইন্টারেস্টে যা পাবো আমার আর অমিত চলে যাবে। মা, আমার বিয়ের চিন্তাটা বাদ দিলে হয় না? মানে? এই অবস্থায় বিয়ের চিন্তাটা বাদ দেওয়াই ভালো। আমি এমএ পরীক্ষা দিয়েছি, 2 দিন পর রেজাল্ট বেরোবে। চেষ্টা করলে আমি একটা ভালো চাকরি পেয়ে যাব মা। তখন তোমাকে আর অমিকে নিয়ে আমি ভালোই চলতে পারবো। মা, অমি নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় একটা কিছু। তখন আর বিয়ের বয়স থাকবে না, ভালো পাত্রও পাওয়া যাবে না। তাছাড়া সেলিমের সঙ্গে তোর বিয়ে সব ঠিকঠাক। তোর বাবা নিজেই বিয়ে ঠিক করে গেছে। না না শুনি, নিজেদের সুবিধার জন্য তোর জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। এ বিয়ে ডেট মতোই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের ভঙ্গিতেই বুঝলাম তুমি মাসুদ সাহেবের মেয়ে। কেমন আছো মা? জি আছি। আপনাকে তো ঠিক। আমার নাম মকবুল চৌধুরী। জায়গা জমি, বাড়িঘর এসব বেচা কেনার বিজনেস করি। তোমার বাবার সঙ্গে খুব ভালো একটা চেনাজানা ছিল, কিন্তু যাওয়া আসাটা তেমন ছিল না। কয়েকদিন ধরেই ভাবছি ফোন করি, পরে ভাবলাম থাক, কয়েকদিন পরেই করি। তোমরা শোকটা সামলে ওঠো। এখন তোমাদের মনের অবস্থা কেমন মা? এই আর কি, সবাই মিলে সামলে ওঠার চেষ্টা করছি। তাহলে তোমরা কাজের কথাটা বলতে পারি? জি বলুন। তোমরা কি জানো মা, তোমার বাবা বাড়ির দলিল রেখে গত 1.5 বছরে আমার কাছ থেকে 1,03,000 টাকা নিয়েছেন। না, না তো। বাবা 3 লাখ টাকা নিয়েছেন? হ্যাঁ, প্রতি লাখে মাসে প্রায় 4,000 টাকা ইন্টারেস্ট। সব মিলে অঙ্কটা দাঁড়িয়েছে মা প্রায় 4.5 লাখ টাকা। তোমার বাবা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এসব কথা যেন আমি তোমাদের না জানাই। বাড়ি বিক্রি করে তিনি টাকাটা শোধ করবেন। কিন্তু বাবার মুখে তো কখনো বাড়ি বিক্রি কথা শুনিনি, কখনো এরকম কিছু ভাবতেও দেখিনি। তিনি বলেছিলেন বাড়িটা যেন আমি নিয়ে নিই। বাজারে যে দাম আছে সেই দামে নিয়ে আমার টাকাটা কেটে রেখে বাকি টাকাটা দিয়ে দেব। তুমি এক কাজ করো, তোমার মাকে নিয়ে আমার এখানে আসো, তারপর আলাপ আলোচনা করে দেখি কি করা যায়। খোদা হাফেজ। ফোন ধরে দাঁড়িয়ে থেকে কি লাভ, নামিয়ে রাখ।
আমি সব বুঝেছি, কিন্তু কিন্তু তুমি এই ব্যাপারটা আমার কাছে কেন লুকিয়েছিলে? আর এতগুলো টাকা দিয়ে কি করেছেন? তুমি যেটাকে বাবার রোজগার ভেবেছো, সেটা বাবার রোজগার ছিল না মা। ইন্টারেস্টে টাকা এনে বাবা সংসার চালিয়েছেন। কম্পিউটার, টেলিফোন সব ওই টাকায় কেনা। বইয়ের দোকানে যে লস হয়েছিল, বাবা তাও ওই টাকা থেকেই ম্যানেজ করেছেন। আজ বুঝতে পারছি তিনি একা মারা যাননি, আমাদেরও মেরে রেখে গেছে। এক কাপ চা খাও মা। না, আজ খাবো না। আমি বুঝেছিলাম তোমার মা আসবেন না, তিনি নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছেন। এই তোমাদের দলিলের ফাইল, আর এই যে এখানে তোমার বাবা সই করে টাকা নিয়েছেন, এই দেখো। আপনি যে মিথ্যা বলেননি তা আমি জানি। না না, মিথ্যে বলবো কেন? আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, তোমাদের ওইটুকু সম্পত্তির জন্য আমার মিথ্যে বলার কোনো দরকার নেই। তবে আমি মা ব্যবসায়ী মানুষ, টাকা খাটিয়ে টাকা রোজগার করি, এ ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ নেই। এখন আমরা কি করব? মানে আপনার সাজেশন চাচ্ছি, আমাদের কি করা উচিত? বুদ্ধিমানের কাজ হবে যত তাড়াতাড়ি আমার টাকাটা শোধ করা যায়, নইলে যত দিন যাবে ইন্টারেস্ট বাড়বে চক্রবৃদ্ধি হারে, তোমাদের ক্ষতি হবে। একটা হেল্প অবশ্য আমি করতে পারি। আপনি বাড়িটা নিয়ে নেবেন, এই তো? আপনার টাকাটা রেখে বাকি টাকা ফেরত দিয়ে দিবেন। হ্যাঁ 3-7 মধ্যে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসি। আমার মতামতের কোনো দরকার নেই, তুই যা ভালো বুঝিস তাই কর মা। সবকিছু আমার উপর কেন চাপাচ্ছ মা? যেহেতু আমার কিছু বলার নেই, করার নেই, তাই তোর উপর চাপাচ্ছি। তোমার মায়ের খুব অভিমান হয়েছে, এটা অস্বাভাবিক নয়। এত বড় একটা ব্যাপার, যেহেতু তার কাছে তোমার বাবা লুকিয়ে গেছেন, অভিমান তার হতেই পারে। এখন এসব অভিমান ছেলে মানুষের ছাড়া কিছুই নয়। আচ্ছা, আমি কি ডিসিশন নেই বলো তো? অবস্থা যা দাঁড়িয়েছে, বাড়ি বিক্রি ছাড়া উপায় নেই, আর মকবুল সাহেবের কাছে বিক্রি করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং আমি নিশ্চিত ভদ্রলোক তোমাদেরকে ঠকাবেন না। হ্যাঁ, তিনি লোক ভালো, তবে 100% ব্যবসায়ী। আর একটা কথা বলবো, বলো। বিয়েটা ডেট মতোই হওয়া উচিত। 2-1 জায়গায় বলে রেখেছি, রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গেই চাকরি হয়ে যাবে। যা বেতন পাবে পুরো টাকাটা তুমি তোমার মাকে দিতে পারবে। আমাদের সংসারে একটি পয়সাও তোমাকে খরচ করতে হবে না। তারপর আমি তো আছি, আমিও তোমার মা আর ভাইকে দেখব।
হাই, সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো ঠিক। আচ্ছা, আগে বলুন, এটা তো মাসুদ সাহেবের বাড়ি। জি। থ্যাঙ্কস গড, খুব সহজেই পেয়ে গেলাম। আচ্ছা, তিনি কি আছেন? কি হয়েছে? বাবা গত মাসের 21 তারিখ হার্ট অ্যাটাক করেছেন। ও গড, আই এম সরি। আপনাকে তো। না না, চেনবার কোনো কথা নয়। আমার নাম হাসান, রিয়াজ হাসান, আমেরিকায় থাকি। আচ্ছা, তার আগে বলুন, আপনার মা কি বাড়িতে আছেন? আমি কি তার সঙ্গে দেখা করতে পারি? আপনি ভেতরে আসুন। থ্যাংক ইউ। আপনি বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। থ্যাংক ইউ। তোমার বাবার কি নাম বললে? আতিক হাসান। বাবা এবং মাসুদ চাচা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছিলেন। গোয়ালিমানরার যুদ্ধে গুলিতে একটা পা। হ্যাঁ, বাবা আমাকে বলেছিলেন। হ্যাঁ, গুলিতে ডান পাটা নষ্ট হয়ে গিয়েছিল বাবার। পাকিস্তানিদের আক্রমণের জন্য নতুন করে সংঘবদ্ধ হয়েছিল মুক্তিযোদ্ধারা। বাবার দিকে ফিরে তাকানোর সময় ছিল না কারো। নিজের জীবনকে বাজি রেখে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মাসুদ চাচা। বাবার জীবন বাঁচিয়েছিলেন। সেই যুদ্ধে পাকিস্তানি একটাও বাঁচেনি, মুক্তিযোদ্ধারাই জয় হয়েছিলেন। তোমার বাবা বেঁচে আছেন? জি, স্বাধীনতার পরপর বাবাকে আমেরিকায় পাঠানো হয়েছিল ট্রিটমেন্টের জন্য। বাবাকে সেই আমেরিকায় পাঠানোর পেছনেও মাসুদ চাচার অবদান ছিল। আসলে বাবার সমগ্র জীবনে মাসুদ চাচার অবদান তুলনা করা যায় না। ওনার পাটা কি শেষ পর্যন্ত ভালো হয়েছিল? না, ক্র্যাচে ভর দিয়ে চলতে হতো বাবাকে। অবশ্য বাবার পায়ের অভাব পূরণ করে দিয়েছে আমার আম্মু। আম্মু আমেরিকান বাঙালি, ওখানেই জন্মেছেন। চা খাবে তো? না, আমি খাবো না। তোমার বাবা পুরনো দিনের কথা মনে রেখেছেন। তুমি দেশে এসে আমাদের খোঁজ খবর নিচ্ছ, আমি খুব খুশি হয়েছি বাবা। চা না খাও, অন্য কিছু খাও। আচ্ছা, ঠিক আছে। আসলে খাবার দাবারের ব্যাপারে আমার কিছু ঝামেলা আছে। এখানে আসার সময় বাবা আমাকে বলে দিয়েছিলেন বিকেলে পুরন ঢাকার দিকে ঘন দুধের সঙ্গে ডালপুরি নাকি অসাধারণ টেস্টি। আমি ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে বসে ওইরকম চা এবং ডালপুরি খাবো। আগে বলবেন তো, ওরকম ডালপুরি আর চা আমি আনিয়ে দিচ্ছি। আপনি বসুন। থ্যাংক ইউ। আমার দুর্ভাগ্য, আপনার সঙ্গে আমার দেখা হলো না। আমার স্বপ্ন ছিল আমার বাবাকে যিনি বাঁচিয়েছেন তার পায়ে হাত দিয়ে আমি সালাম করব, আমার কৃতজ্ঞতা জানাবো। সে সৌভাগ্য আমার হলো না।
আমি মকবুল। সুমি আছে? ওর সাথে একটু কথা বলতাম। আমি সুমির মা। আমি সব শুনেছি মকবুল সাহেব। বাড়িটা আপনিই নেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিই নেবেন। আপনার পাওনা টাকাটা রেখে বাকি টাকাটা আমাকে দেবেন। কয়েকদিনের মধ্যেই আমি আমার মেয়ে আর মেয়ে জামাইকে আপনার ওখানে পাঠাবো। বললাম তো, মেয়ে জামাইকে আপনার ওখানে পাঠাবো। না না, এখনো বিয়ে হয়নি। বললাম তো, এখনো বিয়ে হয়নি। এনগেজমেন্ট হয়েছে। জি, ডেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডেট হয়েছে। রাখি। এই যে আপনার সেই ডালপুরি আর চা। কি হলো? মনটা খারাপ হয়েছে। কেন? আপনার হাতের আংটি দেখে। আমার আংটি দেখে আপনার মন খারাপ হবে কেন? না মানে বুঝে গেছি আমার কোনো সম্ভাবনা নেই। জি। ওই সিনেমায় নাটকে দেখেন না যে বাবার বন্ধুর ছেলের সঙ্গে বন্ধুর মেয়ে, আরে হয় না? ওই ক্ষেত্রে আমার কোনো সম্ভাবনা নেই। রাগ করলেন নাকি? রাগ করবেন না। আমি আসলে মনের ভিতরে কথা পুষে রাখতে পারি না। সংক্ষেপে এই হচ্ছে আমি। আপনার চা এবং ডালপুরি দুটোই কিন্তু ঠান্ডা হচ্ছে। সত্যি অতুলনীয়। বাবার মুখে বাঙালি অনেক টুকেটেকি খাবারের কথা শুনেছি, এক এক করে সব খেয়ে যাব। আচ্ছা, আপনি ওই কচুল্লুতে শুটকি, গাটি, কচুমুখী এগুলো চেনেন? চিনবো না কেন? এই ওসবের যত রকম আইটেম করা যায় ওগুলো করে আমাকে একদিন খাওয়াবেন তো। এই সীমা লঙ্ঘন করছি না তো? মানে প্রথম দিনে সেই অধিকার নিয়ে কথা বলছি। আসলে হয়েছে কি, আপনাদেরকে আমার পছন্দ হয়েছে। আমি যতদিন দেশে আছি আপনাদের এখানে আসবো। আপনারা বিরক্ত হলেও আমি আসবো। বিরক্ত হব না, আপনি আসবেন। থ্যাংক ইউ। ভদ্রলোক কি করেন? কোন ভদ্রলোক? কোন ভদ্রলোক মানে? আরে যার সাথে আপনার ওই যে ইয়ে হবে আর কি। আচ্ছা, ওই ছোট বোন, আপনি তো আমার ছোট বোনই হবেন। ছোট বোনের হাজবেন্ডকে কি বলে? দুলাভাই বলে? আচ্ছা বললাম দুলাভাই, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, আপনি ইচ্ছে করলেই বলতে পারেন। তবে তার আগে ছোট বোনটাকে তুমি করে বলতে হবে। ভুল বললি, তুই বলতে হয়। শোন, এক কাজ কর, তুই এই দুলাভাইয়ের অ্যাড্রেসটা লিখে দে আর ফোন নাম্বারটা লিখে দে। একদিন যে সারপ্রাইজ দিয়ে আসবো। সঙ্গে বাসার টেলিফোন নাম্বারটাও দিস, ফোন করবো। ফোন নাম্বারটা দেওয়া যাবে না। কেন? না মানে টেলিফোনটা 2-3 দিনের মধ্যেই ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দুলাভাইয়ের অফিসের অ্যাড্রেস দে। এক্সকিউজ মি, আপনার নাম কি সেলিম? জি না। আসসালামু আলাইকুম দুলাভাই। আসসালামু আলাইকুম দুলাভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, বসুন। আপনার সমস্যাটা কি বলেন তো? কিসের সমস্যা? এই যে আমার মতো এই সাইজের একটা লোক আপনাকে দুলাভাই দুলাভাই বলছে, আপনি একটু অবাক হচ্ছেন না? যে সুমি আমাকে সব বলেছে। ও এই কথা। আচ্ছা দুলাভাই, আপনার এখানে মুরগির ঢিলা কলিজা দেওয়া এই সিঙ্গারা পাওয়া যায়? সিঙ্গারা নেই? না থাক থাক থাক, এখন তো লাঞ্চ টাইম। আপনি একটা কাজ করুন, এই জালাল বিরিয়ানি পাওয়া যায়? বাবার কাছে শুনেছি মতিঝিলের জালাল বিরিয়ানি নাকি খুব নাম করা। এই আপনি মাইন্ড করছেন না তো? যাকে আমার ভালো লাগে তার সঙ্গে আমি প্রাণ খুলে কথা বলি। সংক্ষেপে এই হচ্ছে আমি। এই আপনাকে আমার ভালো লেগেছে এবং আমি আপনার কাছে হেল্প চাই। কি হেল্প?
জালাল বিরিয়ানি খেতে খেতে বলি লোক দেন। আপনি বসুন, বিরিয়ানিটা আমি এখানেই আনাচ্ছি। থ্যাংক ইউ। রিয়াজ হাসান ভাইকে আমার খুব ভালো লেগেছে। ওনার মতো যদি একটা বড় ভাই থাকতো। বড় ভাই না থাক, ছোট ভাই তো আছে। তা আছে, তুই আমার বড় ছেলে হলে সংসারের হাল ধরতে পারতিস। হাল আমি এখনো ধরতে পারি, তুমিই তো ধরতে দিচ্ছ না। পড়াশোনা ছাড়া তোকে আর কিছুই করতে হবে না, ভাত খা। আপনি এসব কেন করতে যাচ্ছেন? এটা আমার কর্তব্য। কর্তব্য? ওরা তো আপনার কেউ নন। হ্যাঁ, এক অর্থে কেউ না, আবার এক অর্থে অনেক কিছু। মাসুদ চাচা আমার বাবাকে বাঁচিয়েছেন। মাসুদ চাচা না বাঁচালে আমার বাবা বাঁচতেন না, আর বাবা না বাঁচলে আমি পৃথিবীতে আসতাম না, আর আমি পৃথিবীতে না আসলে আপনাদের মতো এরকম ভালো ভালো লোকের সঙ্গে আমার দেখা হতো না। কিন্তু আমি সামাল দেবো কেমন করে? সামাল দেওয়াটা আপনার পক্ষে সহজ হবে। বলবেন বলবেন আপনি সব করেছেন। আমার বাবাকে যিনি বাঁচিয়েছেন তার পরিবারকে বাঁচাতে আপনার সাহায্য আমার খুব দরকার। প্লিজ প্লিজ আপনার না করবেন না, প্লিজ। থ্যাংক ইউ। তুমি এত কিছু সামাল দেবে কি করে? পারবো, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? তোমাদের ফ্যামিলির অবস্থা দেখে এসব নিয়ে আমি অফিসে কথা বলেছিলাম। 1,00,000 টাকা হলে সব সমস্যা মিটে যাবে। মকবুল সাহেবের টাকা শোধ করা যায়, বিয়ের খরচ, তোমার চাকরি বাকরি না হওয়া পর্যন্ত সংসার খরচ। 7 লাখ টাকা কি মুখের কথা? কিন্তু আমি টাকাটা অ্যারেঞ্জ করেছি। কিভাবে? অফিস থেকে লোন দেবে। এত টাকা লোন দেবে? টাকাটা তুমি শোধ করবে কিভাবে? মাসে মাসে বেতন থেকে কেটে নেবে। না না বাবা, আমাদের জন্য এত বড় ঝামেলায় জড়াবার দরকার নেই। তার চেয়ে বাড়ি চলে যায় যাক। তাছাড়া এই ব্যাপারটা তোমাদের বাড়িতে জানাজানি হয়ে গেলে। কেউ জানবে না, ওসব নিয়ে আপনি ভাববেন না। সুমি, টেলিফোনটা এখন ছেড়ো না, ওটা এখন বাড়িতেই থাক। আর মকবুল সাহেবের নাম্বারটা দাও। আমি আপনাকে ফোন করেছিলাম। বলুন। কাগজপত্রগুলো সব রেডি আছে? জি, হাতের কাছে আছে। আমার নাম রিয়াজ হাসান। আমি সুমির ভাই। মাসুদ সাহেবের এত বড় ছেলে আছে? আসলে আমি তার ছেলে নই, তার সহযোদ্ধার ছেলে। তাই বলুন। চেক এনেছেন বাবা? জি, এনেছি। তবে অঙ্কটা এখনো লেখা হয়নি। আসলে এক্স্যাক্ট ফিগারটা ওই চক্রবৃদ্ধি হারে 4,42,000 টাকা। কোনো অসুবিধা নেই। আপনি আমার বাবার বয়সী, আপনাকে চাচা বলতে পারি? নিশ্চয়ই। চা দিতে বলি? চা খান বাবা? ঠিক আছে, কিন্তু আঙ্কেল ওই দোকানের চা খাবো, আর সঙ্গে নিমক পাড়া। বাবা বলেছেন এই পুরনো ঢাকার চার সঙ্গে নিমক পাড়া নাকি অসাধারণ লাগে। মতি, মতি, যে শোন, মাসুর দোকান থেকে কেটলি ভরে চা আন আর 10 টাকা নিমক পাড়া নে। জি আচ্ছা। চাচা, আপনাকে আমার ভালো লেগেছে। আচ্ছা চাচা, একটা কথা জিজ্ঞেস করি, 71 আপনি কোথায় ছিলেন? ঢাকাতে, গ্রামে, নাকি সরাসরি যুদ্ধক্ষেত্রে? গ্রামে ছিলাম বাবা। অস্ত্র কাঁধে নিয়ে যুদ্ধ করিনি, অর্থাৎ সরাসরি মুক্তিযোদ্ধা না। তবে মুক্তিযোদ্ধাদেরকে যতটা সম্ভব সাহায্য করেছি। সেটা আপনি না বললে আমি বুঝতে পারতাম। কিভাবে? আপনি যেভাবে মাসুদ চাচিকে সাহায্য করেছেন তাতেই বোঝা যায় মুক্তিযোদ্ধাদের প্রতি আপনার গভীর ভালোবাসা রয়েছে। কিন্তু টাকাটা তো ইন্টারেস্টে দিয়েছেন। যেভাবেই হোক দিয়েছেন তো। চাচা, মাসুদ চাচার ফ্যামিলি সম্পর্কে আপনি সবই জানেন। আসলে মাসুদ চাচার মৃত্যুর পর সম্পূর্ণ পরিবারটা খুব প্রবলেমে পড়ে গেছে।
যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নিজের জীবন দিয়ে আমাদের সবার জন্য একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন, এরকম একজন বীর মুক্তিযোদ্ধার পরিবার আজ বিপর্যস্ত। চাচা, আমরা সবাই কি কোনো কিছু করতে পারি না? আচ্ছা, ওই চক্রবৃদ্ধি হারে এক্সাক্ট ফিগারটা কত হবে চাচা? সব হিসাব তো আপনি উলটপালট করে দিলেন বাবা। আপনার কথা শুনে 71 সালে ফিরে গেলাম। সেই দুর্দিন থেকে যারা আমাদের মুক্তি দিয়েছেন, দেশ স্বাধীন করে দিয়েছেন, সেরকম এক মুক্তিযোদ্ধার পরিবার আজ বিপদে পড়েছে। আমি আমি অবশ্যই তাদেরকে সাহায্য করব। আপনি আপনি আমার মূল টাকাটা দিন, 3 লাখ। ইন্টারেস্ট লাগবে না। গ্রেট, আপনি গ্রেট চাচা। থাক বাবা, থাক। বসেন। থ্যাংক ইউ। নিন, নেমক করা দিয়ে চা খান। বসেন। থ্যাংক ইউ। এই নিন বাড়ির দলিল। আর এই স্ট্যাম্পে মকবুল সাহেব লিখে দিয়েছেন সব টাকা বুঝে পেলাম। সুমি, বাকি টাকাটা আমি তোমার অ্যাকাউন্টে জমা করে দিতে চাই। কাল পরশু যে কোনো দিন চলো, কাজটা সেরে ফেলি। কিরে, হঠাৎ করে তুই আমার হোটেলে গম্ভীর হয়েছিস কেন? কি হয়েছে বল। তোমার সাথে আমার কথা আছে। তুই যে আমাকে তুমি করে বলছিস এবং সত্যি আমাকে আপন ভেবেছিস, এতেই আমি খুশি। শোন, এখন যদি তুই আমার সঙ্গে প্রচন্ড রকম রাগারাগি করিস তা আমি কিছু মনে করবো না। বল, কি হয়েছে? তুমি এসব কি করেছো? কি করেছি মানে? এই যা, মানে এই দুলাভাই সব বলে ফেলেছে। সে বলেনি, মকবুল সাহেব ফোন করেছিলেন। কিন্তু তুমি এসব কেন করলে? শোন, জীবনটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। আমরা সবাই যুদ্ধ করছি, কখনো দেশের জন্য যুদ্ধ করছি, কখনো জীবনের জন্য যুদ্ধ করছি। আর যুদ্ধক্ষেত্রের নিয়ম কি জানিস? নিজের জীবনের ঝুঁকি দিয়ে হলেও তার সহযোদ্ধাকে বাঁচিয়ে রাখা। যে কাজটা তোর বাবা আমার বাবার জন্য করেছিল। এতকাল পরে তুমি সে ঋণ শোধ করলে? ঋণ শোধ নয়, জীবন যুদ্ধে বিপর্যস্ত এক যোদ্ধার পাশে দাঁড়িয়েছি মাত্র। এই সব মিলেই সংক্ষেপে হচ্ছে আমি। শোন, আগামী পরশু আমি চলে যাচ্ছি। বাবা ফোন করেছে, আমাকে ছাড়া তার ভালো লাগছে না। তুমি মার সঙ্গে দেখা করে যাবে না? যাও। কিছু খাবি? যখনই আমাদের বিপদ কেটে গেল তখনই তুমি চলে যাচ্ছ। তোমাকে একবেলা ভালো করে খাওয়াতেও পারলাম না বাবা। এরপর যখন আসবো তখন রোজই আপনার এখানে খাবো, কারণ তখন তো আমি আপনার এখানে থাকবো। আপনাকে একটা অনুরোধ করি, যদি কখনো কোনো অবস্থায় আমার কথা আপনার মনে হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, আমি এসে হাজির হব। সংক্ষেপে এই হচ্ছে আমি। ভাই, তোকে আমার একটা কথাই বলার আছে। ভালো করে পড়াশোনা করবি, মনে রাখবি তুই একজন মুক্তিযোদ্ধার ছেলে।
দুলা ভাই, সময় থাকলে আপনার বিয়েটা খেয়ে যেতাম। তারপর উইশ করছি বিবাহিত জীবন সুখের হোক। ধন্যবাদ। কে রে, তুই কাঁদছিস কেন? ঠিক আছে, কাঁদ। ভাই দূরে চলে গেলে বোনের একটু কাঁদাই বুঝি। আঙ্কেল, আমি আসি।